হ্যালো, হ্যালো। আমি আউট হয়ে গেছিলাম। আমি লগ আউট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি স্ট্যাটিস্টিক্সের আমাদের কোর্সটা টাইটেল হচ্ছে প্রবাবিলিটি ইন স্ট্যাটিস্টিক্স। এখানে প্রবাবিলিটির পোর্শনটাই বেশি। অর্থাৎ এখানে প্রবাবিলিটি ইন স্ট্যাটিস্টিক্স কিছু 3টা চ্যাপ্টার আছে শুধু স্ট্যাটিস্টিক্স রিলেটেড, ফার্স্ট 3টা চ্যাপ্টার। অর্থাৎ আমি যদি বইয়ের ইন্ডেক্স ওয়াইজ যদি ক্যাটাগরি করি পুরো সিলেবাসটাকে, ফার্স্ট 3টা চ্যাপ্টার, ধরো চ্যাপ্টারের নামগুলো আমি একটু লিখি। চ্যাপ্টার 1, রিপ্রেজেন্টেশন অফ ডাটা। Representation of data. Number 2, measures of central tendency. Number 3, measures of dispersion. 4, just probability. কথা ক্লিয়ার না থাকলে বলবা। Permutation combinations. Chapter 5, six, probability distribution. Number 7, central tendency. Central tendency another synonymous word হচ্ছে average. তারপরে নাম্বার 7 হচ্ছে binomial distribution. নাম্বার 8 হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। প্রথম 3টা চ্যাপ্টার হচ্ছে এই 3টা, আমরা নাম দিয়েছি জেনারেল স্ট্যাটিস্টিক্স। যদিও আমরা শর্টকাটে কোর্সটা S1 বলি, স্ট্যাটিস্টিক্সকেই এমফাসাইজ করি, কারণ সবকিছু স্ট্যাটিস্টিক্স ভিতরে ইন গ্রেটার সেন্স সব স্ট্যাটিস্টিক্সের ভিতরে, কিন্তু এখানে প্রবাবিলিটি রিলেটেড থিংস বেশি। হ্যাঁ, সো জেনারেল স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স এই 3টা চ্যাপ্টার, এবং এগুলোর সাথে মোর অর লেস ফ্যামিলিয়ার তোমরা, রিপ্রেজেন্টেশন ডাটা, হিস্টোগ্রাম, বার চার্ট, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, তারপরে মিন, মেডিয়ান, মোড, আরো মেজার ডিসপারশনের জিনিসগুলো, জেনারেল স্ট্যাটিস্টিক্স। তারপরের 3টা তুমি খেয়াল করো, প্রবাবিলিটি রিলেটেড। প্রথম তারপর দুইটা, এই দুইটা জাস্ট, প্রথমটা হচ্ছে পিওর প্রবাবিলিটি, পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশন জেনারেল অ্যারেস্ট, এডিশনাল ম্যাথস আমরা পড়েছি, এখানে আরো ডিটেল এবং অনেক ডেপথ এবং অনেক কঠিন অঙ্কগুলো, পারমুটেশন কম্বিনেশনগুলো। তার প্রবাবিলিটি তো আছেই, আরো গভীরে আরো বড় বড় অঙ্ক, যেগুলো ছোট ছোট কিছু করছো প্রবাবিলিটি ম্যাথ দিতে, এখানে বড় বড় অঙ্ক। এই এই দুইটা হচ্ছে প্রবাবিলিটি রিলেটেড বলা যায়, তার মানে এটাকে আমরা প্রবাবিলিটি নাম দেই, প্রবাবিলিটি ক্যাটাগরি। অর্থাৎ তার মানে কি হইলো, প্রথম ক্যাটাগরিটা জেনারেল স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট 3টা চ্যাপ্টার, তারপর 2টা চ্যাপ্টারের ক্যাটাগরি আমি নাম দিলাম। ধরো যদি ক্যাটাগরি কিলে আমি ভাগ করি, প্রবাবিলিটি, আর এই 3টা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি, তার মানে এটাও প্রবাবিলিটি রিলেটেড, বাট এগুলো হচ্ছে সিম্পল জাস্ট প্রবাবিলিটি, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিলেটেড, এই 3টা চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। আমরা করব কি, প্রথমে এই এই জেনারেল স্ট্যাটিস্টিক্স শেষ করব, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ ডাটা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এভারেজ, তারপর ডিসপারশন। আমরা একেবারে সিরিয়ালি যাব। ওকে, মাঝে মধ্যে আমি অবশ্য প্রবাবিলিটি দিয়ে শুরু করি, কিন্তু প্রবাবিলিটি করতে গেলে মাঝে মধ্যে কিছু অঙ্ক থাকে ওইখানে,
তোমার হিস্টোগ্রাম দিয়ে দেয়, হিস্টোগ্রাম থেকে প্রবাবিলিটি বের করতে দেয়। সো বেটার আমরা জেনারেল স্ট্যাটিস্টিক্স সাথে যেহেতু মোর অর লেস সবাই কম আর বেশি অনেক বেশি ফ্যামিলিয়ার, হ্যাঁ, ফার্স্ট তিনটা চ্যাপ্টার, সো এই তিনটা আমরা শেষ করে ফেলি, এগুলো প্র্যাকটিস তোমাদের চলতে থাকবে, দেন আমরা প্রবাবিলিটি ইন করব। আচ্ছা, এবার আসো প্রবাবিলিটি শুরু করার আগে আমরা, সরি প্রবাবিলিটি শুরু করার আগে, স্ট্যাটিস্টিক্স শুরু করার আগে ফার্স্ট চ্যাপ্টারটা যদি, রিপ্রেজেন্টেশন অফ ডাটা, ডেটাটা কি, ডেটা কি, আমরা যদি বলি হোয়াট ইজ ডেটা, কেউ কি ডিফাইন করতে পারবা? রেকর্ডস, ভেরি গুড, কাইন্ড অফ। অর্থাৎ আমি যদি এখন ধরো কথার কথা র্যান্ডমলি কিছু অবজারভেশনস আর কিছু মেজারমেন্টকে লিস্ট করি, ধরো কথার কথা কিছু শু সাইজকে আমি লিস্ট করি, শু সাইজ, হুম, ধরো 6 নম্বর জুতা, হ্যাঁ, 7 নম্বর জুতা, 6.5 নম্বর জুতা, 8 নম্বর জুতা, কতগুলি নাম্বার র্যান্ডমলি আমি সিলেক্ট করতেছি, হ্যাঁ, 2 নম্বর জুতা, 9 নম্বর, এরকম নিলাম, ঠিক আছে। এগুলো কি নাম দিলাম আমি, ধরো এগুলো হচ্ছে, এগুলো কিসের ডেটা, ধরো শু সাইজ, অবজারভেশন থেকে আমি কতগুলো শু র্যান্ডমলি চুজ করে আমি ডাটাগুলো লিখলাম। ওয়েট, ধরো আমি কতগুলো ওয়েট কেউ নিতে পারি, ধরো বললাম যে 8.21 or 7.1 or 0.5 কেজি, এরকম করে কতগুলো ওয়েটস নিলাম, তার মানে এগুলো হচ্ছে ওয়েট। আবার এরকম নিলাম কত, ধরো আমি আমার ডিপার্টমেন্টে স্টুডেন্ট আছে, হুম, ওখানে ব্রিটিশ স্টুডেন্ট আছে, মেবি ওখানে জার্মান স্টুডেন্ট আছে, ওখানে ব্রাজিলিয়ান স্টুডেন্ট আছে, বাঙালি আছে, হুম, এটা কি, ধরো নাম দিলাম ন্যাশনালিটি, ন্যাশনালিটি ক্যাটাগরির আন্ডারে কিছু অবজারভেশন, দিজ আর ডেটা, রাইট। এখন এই ডেটাগুলোকে কাজ করার জন্য আমরা কি করি, বারবার শু সাইজ না লিখে আমি বললাম যে শু সাইজগুলোকে আমি ধরো ডিনোট করলাম এস দিয়ে, হুম, শু সাইজটা হচ্ছে ভ্যারিয়েবল, কিন্তু আমি যখন অ্যানালাইসিস করব, কাজ করব, তখন বারবার শু সাইজ শু সাইজ শু সাইজ না লিখে আমি এস, এস ভ্যারিয়েবল, এই হচ্ছে ভ্যারিয়েবল। শু সাইজটা ভ্যারিয়েবল, সেটাকে ডিনোট করতেছে এস দিয়ে। ওয়েট একটা ভ্যারিয়েবল, ওয়েট হ্যাজ লটস অফ ভ্যালুস, এখানে হাজার হাজার ভ্যালু থাকতে পারে, হুম, ধরো ওয়েটকে আমি, ওয়েট ভ্যারিয়েবলটাকে আমি ডাব্লিউ দিয়ে ডিনোট করতে পারি, যেরকম আমরা নর্মাল অ্যালজেব্রা করার সময় এক্স ওয়াই দিয়ে ডিনোট করি, এখানে ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম। ধরো ন্যাশনালিটিকে আমি এন দিয়ে ডিনোট করলাম, দিজ আর দ্য ভ্যারিয়েবল ডিনোটেড বাই সাম লেটার। এই হচ্ছে ডেটা অবজারভেশন থেকে। তাহলে আমি ডেটার ডেফিনেশনটা কি লিখতে পারি, জাস্ট সিম্পলি লিখতে পারি, ডেটা হচ্ছে নাথিং বাট এ সিরিজ অফ অবজারভেশন, a series of observations or measurement, যেমন এটা হচ্ছে অবজারভেশন, এটা মেজার, ওয়েট মাপলাম, মেজারমেন্ট, or facts, whatever, etc. These are data. এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি যেই ডেটাগুলো, দেখো এখানে কিছু ডেটা আমি নাম্বার দিয়ে এক্সপ্রেস করছি, এই ডেটাগুলো নাম্বারের, এটা এটা এগুলো নাম্বার। যেই ডেটা বা যেই, এখন ডেটা না বলে আমি ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে নিউমেরিক্যালি এক্সপ্রেস করা যায়, হুইচ ইজ দিজ আর দ্য নিউমেরিক্যাল এক্সপ্রেশন, অর যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলি বা ডেটাগুলো নিউমেরিক্যালি এক্সপ্রেস করা যায়, দিস ভ্যারিয়েবলস আর কল্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। অ্যানাদার ওয়ার্ড কি, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর যেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে নিউমেরিক্যালি এক্সপ্রেস করা যায় না, সেগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। ধরো এখানে লিখি,
ভেরিয়েবল কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিউমেরিক্যাল এক্সপ্রেস করা যায় নন নিউমেরিক্যাল ভ্যালু কোয়ালিটেটিভ ভেরিয়েবল এটা ইজিলি চেনা যায় যে এই ভেরিয়েবলগুলোকে নর্মালি নিউমেরিক্যাল এক্সপ্রেস করা যায় না, সেটা কোয়ালিটেটিভ, আর সবই নিউমেরিক্যাল কোয়ান্টিটেটিভ। আরেক ভেরিয়েবলের ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আরেকটা ক্যাটাগরি আমরা করি, সেটাও আমরা জানি, ডিসক্রিট ডিসক্রিট ভেরিয়েবল অর ডিসক্রিট ভ্যালু। মানে ডিসক্রিট ভ্যালুগুলো যেই ভেরিয়েবল ডিনোট করবে তাকে আমি ডিসক্রিট ভেরিয়েবল বলবো, অর কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিট গুলো হচ্ছে, ডিসক্রিট ভেরিয়েবল গুলো কিরকম হবে, যেমন ধর এই শু সাইজটা, শু কোথায় গেল, শু সাইজটা আইদার সাইজ, শু এর সাইজ কি হবে, আইদার 6 or 6.5 or 7, অর্থাৎ যেই ভ্যালুগুলো একটা স্টেপস মেনটেন করবে or পার্টিকুলার কিছু ভ্যালু নিবে, দিস ভ্যালুজ আর কল্ড ডিসক্রিট। ডিসক্রিট মানে ছাড়া ছাড়া ভ্যালু নিবে, হ্যাঁ, অর্থাৎ দিস ডিসক্রিট ভ্যালুগুলো অনেক ক্ষেত্রে আমরা যখন ডিসক্রিট ভ্যালু বলি সবসময় অনেকে বুঝতে চায় যে বা মনে করে যে ডিসক্রিট মানে হচ্ছে অলওয়েজ ইন্টিজার ভ্যালু, নট নেসেসারিলি ইন্টিজার, ইট কুড বি ডেসিমাল। যেমন ধরো এটা আমরা শু সাইজের যে এক্সাম্পলটা দেখলাম সেটাই ক্ষেত্রে এখানে 6ও আছে, 6.5 আছে, 7 থাকবে, 7.5 থাকবে, তার মানে জুতার সাইজ কেউ বলতে পারবে না জুতার সাইজ 6.111 অর 6.001, এটা কেউ বলতে পারবে না। জুতার সাইজ আইদার 6 অর 6.5 অর 7 অর 7.5 8 এইভাবে। ইভেন সামটাইম যখন আমরা কোনো একটা সার্টেন অ্যাকিউরেসি লেভেলে মেজারমেন্ট নেই, লেন্থ নেই, হ্যাঁ, যেমন ধরো আমরা যদি তোমাদের হাইট মেজার করি, হাইট গুলো আমরা কিভাবে বলি, আমরা কিন্তু 5.1 5.12 এইভাবে বলি না, আমরা আইদার বলি 5.1 অর 5.2 এইভাবে বলি, 5 ফিট 1 ইঞ্চ, 5 ফিট 2 ইঞ্চ, তার মানে এখানে ইঞ্চি হচ্ছে অ্যাকিউরেসিটা, তার মানে এখানেও কিন্তু 4,000 ভ্যালু হচ্ছে। আর কন্টিনিউয়াসটা কি হবে, কন্টিনিউয়াসটা হচ্ছে একটা সার্টেন, অর্থাৎ কন্টিনিউয়াস ভ্যালুকে এরকম লেখা হয়, ধর একটা এরকম সার্টেন ভ্যালু থেকে সার্টেন ভ্যালু, অর্থাৎ একটা নির্দিষ্ট, আমি যদি লিখি ডিসক্রিট ভ্যালুগুলো হচ্ছে গিয়ে, ডিসক্রিট ভ্যালুকে আমরা ডিনোট করি এভাবে সাধারণত একটা সেট দিয়ে, এটার ভিতরে ভ্যালুগুলো এ কমা বি কমা সি কমা ডি এভাবে কমা দিয়ে দিয়ে সেপারেটেড করি। আর কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে আমরা লিখি একটা একটা রেঞ্জের ভিতরে, অর্থাৎ ফর এক্সাম্পল 3 < 7, তার মানে এক ভেরিয়েবলটা 3 থেকে 7 এর ভিতরে সব ভ্যালু নিতে পারবে, 3 ইনক্লুড 7 এক্সক্লুড, যদি এটাকে ইনক্লুড করতে চাই করতে পারি। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে যখন একটা সার্টেন রেঞ্জের ভিতরে সব ভ্যালু নিবে, অর্থাৎ এটা মিন করে যে এক্স ভ্যালুটা 3.01 3.11 3.2 3 থেকে 7 এর ভিতরে যত ভ্যালু ইমাজিন করা যায়, আনলিমিটেড ইনফাইনাইট ভ্যালু, দিস কল, এই জন্য এটাকে কন্টিনিউয়াস অন দিস ইন্টারভেল, কন্টিনিউয়াস। সো এটা বুঝতে তেমন সমস্যা হওয়ার কথা না যে কন্টিনিউয়াস ভেরিয়েবল কি বা কন্টিনিউয়াস ভ্যালু কেমন, ডিসক্রিট ভ্যালু কেমন, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, অলরাইট, দিস আর দ্য টাইপস অফ ডেটা। এখন এখন আমরা ডেটা, তার মানে ডেটা হচ্ছে কতগুলো র্যান্ডম অবজারভেশন, র্যান্ডম সিরিজ অফ অবজারভেশন, র্যান্ডম সিরিজ অফ ফ্যাক্টস, র্যান্ডম সিরিজ অফ মেজারমেন্ট। এখন আমি যদি তোমাকে একটা এরকম ভ্যালু দিই, কতগুলো ভ্যালু দিলাম, কিসের বললাম না, ধরো এগুলি কিছু কিছু কিছুর ভ্যালু আর হুম, তার মানে এইখানে এই ভ্যালুগুলো থেকে তুমি
বলে দিলাম যে এগুলো এগুলো কোনো কিছুর ওয়েট হতে পারে, এগুলো কোনো কিছুর প্রাইস হইতে পারে, কোনো একটা টেস্টের মার্কস হইতে পারে, হোয়াট এভার। আমি জাস্ট সিম্পলি আগে নাম্বার দিয়ে বুঝাই যে এভাবে ধরো র্যান্ডম ডাটা দিলাম, দিজ আর দ্য ডেটা, এগুলো ডেটা। তার মানে এখান থেকে কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না, আমি শুধু কতগুলো নাম্বার পাইছি, ডেটা। ইনফরমেশন হচ্ছে যখন এই ডেটাগুলোকে আমি প্রসেস করব বা অর্গানাইজ করব, অর্গানাইজ করে কোনো ওইখান থেকে একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো, তখন সেই ইনফরমেশন, অর্থাৎ ডেটাকে প্রসেস করে ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য আমাকে কিছু কাজ করতে হয়। অর্থাৎ ডেটাগুলোকে যখন এভাবে র্যান্ডম দেওয়া হয়, এভাবে র্যান্ডম দেওয়া হয়, হুম, তখন কোনো কিছুই কিন্তু আমি এখান থেকে কোনো তথ্য, কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারতেছি না। এখানে যদি বলা হয় যে এখানে এই 10-এর উপরে কতজন গুনতে হবে, তার মানে আমাকে প্রসেস করতে হবে জিনিসটাকে। বা 8-এর উপরে কতজন, বা 8-এর নিচে কতজন, কত পার্সেন্ট বেশি এত পাইছে, কত পার্সেন্ট এত পাইছে, কোন যে কোনো একটা তথ্য আমি ইনফরমেশন যখন তোমাকে আস্ক করব, তুমি এখান থেকে সেই ইনফরমেশনটা দিতে পারবে না আনটিল আনলেস এই ডেটাগুলোকে অর্গানাইজ করা হবে। তাহলে এই ডেটা অর্গানাইজ করাটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কাজ, হুইচ ইজ কল্ড প্রেজেন্টেশন অফ রিপ্রেজেন্টেশন অফ ডেটা। অর্থাৎ আমরা এগুলিকে অর্গানাইজ করব। কিভাবে অর্গানাইজ করব? কখনো আমরা এখানে সিলেবাসের ভিতরে আমাদের তিনটা মূল অর্গানাইজ করা হয়েছে। একটা হচ্ছে আমরা আগে বার চার্ট পড়ছি, বার চার্ট এখানে স্পেসিফিক করা হয় না, এখানে আমাদেরকে শিখতে হবে হিস্টোগ্রাম ইন ডিটেল, হিস্টোগ্রাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, ডেটাগুলিকে অর্গানাইজ করার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আমি অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়ে যখন আমি ডেটাগুলিকে প্রেজেন্ট করব, সেখান থেকে কিছু ইনফরমেশন আমি এক্সট্রাক্ট করতে পারবো। আমি যদি হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করি ডেটাগুলোকে, সেখান থেকে আমি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো যে এত পার্সেন্ট এই গ্রুপে আছে, এত পার্সেন্ট এই গ্রুপে আছে। এই যে ইনফরমেশন, কোনো তথ্য, কোনো অ্যানালাইসিস করার জন্য, ডেটা অ্যানালাইসিস করার জন্য এগুলোকে অর্গানাইজ করা, রিপ্রেজেন্ট করা গ্রাফিক্যালি। এই রিপ্রেজেন্টেশন সামটাইম গ্রাফিক্যাল, সামটাইম ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, সামটাইম এটা পাই চার্টে করা হয়। হুম, কিন্তু এখানে পাই চার্ট বা বার চার্ট এগুলো আমাদের সিলেবাসে মেনশন করে না। আমাদের সিলেবাসে এই তিনটা জিনিস, একটা হচ্ছে কি হিস্টোগ্রাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম। ডায়াগ্রাম। তাহলে ধরো এই ডেটাগুলোকে আমি এখন এখান থেকে কিছুই বলতে পারতেছি না, কিন্তু এটাকে যদি আমি এইভাবে করি, কি করলাম, আমি এগুলোকে টেবল আকারে সাজাইলাম। দেখো, এটা অ্যাবসেন্ট, অর্থাৎ আচ্ছা, এটা হচ্ছে কি কোনো একটা ক্লাসে স্টুডেন্টের অ্যাবসেন্ট, তার মানে একদম অ্যাবসেন্ট হয় নাই। ধরো জিরো অ্যাবসেন্ট হচ্ছে 4 জন, এগুলোকে টালি মার্কস বলে। ধরো আমরা এরকম করে টালি মার্কস করি। যখন স্ট্যাটিস্টিশিয়ানরা ডাটা কালেক্ট করে, প্রথমে সে জিরো একটা পাইলো, একটা দাগ দিল, আরেকটা পাইলো, আরেকটা দাগ দিল, হ্যাঁ, আরেকটা পাইলো, আরেকটা, ধরো এরকম জিরো, এটা কাইটা দিল, কাইটা এখানে একটা দাগ দিল, ঠিক আছে, জিরো কাইটা দিয়ে এখানে একটা দাগ দিল। তারপরে 0 6 7 পাইলো, 7 কাইটা দিয়ে 7-এর জন্য এখানে একটা দাগ দিল। এভাবে করে 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 সে টালি মার্কস শেষ হবে। তখন সে এখানে দেখবে যে কয়টা হলে 4টা হয়েছে, এখানে 4 লিখলো, বুঝছো? 5 নম্বর যখন হয়ে যায়, নর্মালের নিয়ম হচ্ছে যে টালি মার্কসের, যে 5 নম্বর যখন হয়ে যায় তখন এভাবে দিয়ে শেষ, এখানে আর নাই, আবার নতুন করে শুরু হবে, 4টা শেষ, 5 নাম্বার, এভাবে করবে। তাহলে দেখো এখন এই 4-4-এর জন্য এখানে 4 নিউমেরিক্যালি লিখলো, টালি মার্কস থেকে এবার নিউমেরিক্যালি লিখলো। এখন কিন্তু দেখো এভাবে লেখার পরে যখন এই টেবলে চলে আসলো, এই টেবলটার নাম আমরা বলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। এটাও একটা কিন্তু টেবুলার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ডেটাগুলোকে আমরা অর্গানাইজ করছি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। এখন এখান থেকে চাইলে আমি কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে কিন্তু পারবো। আমি যদি বলি যে ঠিক আছে, 10-এর উপরে কতজন, এই যে 10-এর উপরে কতজন পাইছে, মানে কতজন পাইছে বলতে মানে 7 টাইমস অ্যাবসেন্ট করছে কতজন, চট করে আমি বলে ফেলতে পারতেছি। আর আমি যদি বলি 7 টাইমের চেয়ে বেশি অ্যাবসেন্ট কতজন ছিল, এগুলো অ্যাড করলে পাবো।
এই যে টেবল করার পরে আমি এখান থেকে ডেটা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারতেছি, তার মানে ডেটা হচ্ছে র্যান্ডম অবজারভেশন, ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড ডেটা, যেখান থেকে উই ক্যান এক্সট্রাক্ট সাম ইনফরমেশন। ওকে, এখন আরেকটা নেই, ধরো এইটা, এটাও র্যান্ডম ডেটা, কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে কি জিনিস। এটাকে যদি আমি টেবল করি, দেখো এর আগের টেবলটা আমি করেছি একরকম, 0 টাইমস অ্যাবসেন্ট ছিল 4 জন, 0 টাইম অ্যাবসেন্ট 4 জন, 1 টাইম অ্যাবসেন্ট 11 জন, 2 টাইম অ্যাবসেন্ট 6 জন, 3 টাইম অ্যাবসেন্ট, এভাবে করে। এখন আরো বেশি ডেটা বলা যখন হয়, বেশি ডেটা যখন হয়, তখন কিন্তু আর এইভাবে করা যাবে না। দেখো এটার মতো এই যে সিঙ্গেল সিঙ্গেল, তখন এগুলি গ্রুপ করে ফেলতে হয়। এটাকে ধর আমি করলাম কি, গ্রুপ করলাম, 0 থেকে 4 টাইমস 32, 0 থেকে 4 টাইমস একটা গ্রুপ, 5 to 9 টাইমস একটা গ্রুপ, এই গ্রুপের 771, দ্যাটস কল গ্রুপ ডেটা অর গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবল। আচ্ছা, মোস্ট কেসে আমাদেরকে দেওয়া থাকবে এই গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবল, দেখা থাকবে এখান থেকে আমার অ্যানালাইসিস শুরু হয়। আমি জাস্ট দেখাইলাম যে র ডাটা দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা গ্রুপ ডাটা করতে পারি। এবার গ্রুপ ডাটা করার পর এখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস করা যায়। অ্যানালাইসিস করার জন্য আরেক ধরনের ছোট ছোট ইয়ে, এই এই যখন কম ডাটা থাকে আরেক ধরনের প্রেজেন্টেশন আমাদের সুবিধা হয়, সেটার নাম হচ্ছে কি, প্রথম যেটা বলেছি, প্রথম হিস্টোগ্রাম বলছি, কিন্তু প্রথম আমরা স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। দেখো স্টেম অ্যান্ড লিফ কিরকম, ধরো এই স্টেম, একটা স্টেম থাকে, স্টেমের পাশে লিফ থাকে, তাই না, এরকম লিফ। এখন স্টেমটাকে যদি তুমি খাড়া করে দাও, ধরো এরকম একটা কার্ভি না দিয়ে একটা খাড়া দিলাম, এখানে আমি লিফ দিলাম, তাই না, চাইলে এদিকেও দিতে পারি, এই পাশেও দিতে পারি। ঠিক ডেটাগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করার নাম হচ্ছে স্টেম অ্যান্ড লিফ। কিভাবে দেখো, ধরো এইটা, এই ডেটাগুলো দিল, আমি এটা পরে আসবো, এটার দিকে তাকাই না, এটা দেখ এখান থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন এগুলোকে দেখো, এরকম বড় বড় 174, 160, 141, 153, 161, এভাবে লেখাটা অনেক, এই 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 এক্সট্রাকশনটা করে হচ্ছে গিয়ে যারা ফিল্ড ওয়ার্ক করে, ফিল্ডে গিয়ে 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 ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে, করে এগুলিকে এখন আমরা একটা প্রেজেন্ট করলাম স্টেমে, এই যে দিস ইজ স্টেম, দিস আর দ্য লিফ, এইটা স্টেম, এগুলো লিফ। এটা আমার স্বাধীনতা থাকবে। স্বাধীনতাটা কিরকম, অলওয়েজ লিফে একটা নাম্বার রাখবো, এবং ডিফাইন করাটা আমার উপরে, আমি কিভাবে ডিফাইন করবো। যেমন এখানে ডেফিনেশনটা কি দিয়েছে ওরা, খেয়াল করো, এখানে ডিফাইন করতেছে কি, যে 17 17 স্ল্যাশ 9 মিনস 179। তার মানে 179 ভ্যালুটা কোথায়, তাইলে 179 হচ্ছে 17, এইটা, এই যে 17 আর এখানে 9, তার মানে এই 9 ভ্যালুটা আমাকে রিপ্রেজেন্ট করবে 179। মানে ডেটাগুলোকে এইভাবে না রেখে আমি সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম। তাহলে 3 ডিজিটস এর নাম্বারগুলোকে আমি করলাম কি, 2টা ডিজিট স্ট্যামে নিয়ে আসলাম আর একটা ডিজিট লিফে রাখলাম, বুঝছো। তাহলে এই যে ডেফিনেশনটা, দিস দ্যাটস আপ টু স্ট্যাটিস্টিশিয়ান, আমি কিভাবে ডিফাইন করব। হুম, তাহলে আমাকে দেখি, স্বতন্ত্র বলো তো এই ভ্যালুটা কত মিন করে, এই 4 ভ্যালুটা কত মিন করে। হ্যালো, এই 4 ভ্যালুটা কত ভ্যালু মিন করে, অ্যাকচুয়ালি মিন করে কত, এই 4 ডাটাটা, এই যে আমি যে সার্কেল করতেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ,
হ্যালো, বলো শতদ্র। অগ্নিব বলো। অগ্নিব, আর আর 164। আমি এটাই জাস্ট শুনতে যাচ্ছি, আমি বুঝতেছি না ওরা চুপ করে আছে কেন। হুম, লম্বা হয়ে যাচ্ছে বেশি এই জন্য। বেশি লম্বা হয়ে গেলে ধরো যখন একটা ভ্যালু লম্বা বেশি হয়ে গেলে লুক ডাজন্ট গুড, এই জন্য আর কি, সিম্পল। উৎকর্ষ বলো তো এই ভ্যালুটা কত? 143। এই ভ্যালুটা কত? 180। এটাই। দেখো এই ডাটাগুলো আবার, এই ডাটাগুলো আরেক ধরনের ডেসিমাল, 299.84, 299.96, এই টাইপের ডাটা। এইটাকে স্টেমেন লিব্রাকে কি করেছে দেখো, সিম্পল, 299, তার মানে 4টা ডিজিটকে স্টেমে নিয়ে আসছে একটা ডিজিট। অলওয়েজ ট্রাই করতে হবে যে, আমাকে ট্রাই না মানে অলওয়েজ রুল হচ্ছে যে 1 ডিজিট, লাস্ট ডিজিটটা রাখবো আমরা লিফের সাইডে, আর বাকি সবগুলো স্টেমে নিয়ে আসবে। তাহলে এই ভ্যালুটা কত মিন করে উৎকর্ষ? এই যে আমি যেটা সার্কেল করতে, এই ভ্যালুটা কত মিন করে এই স্টেমেন লিভ ডায়াগ্রামটার ক্ষেত্রে? না, 29998 তো, কিন্তু ভ্যালু অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু কি সেটা কত বলো? ইয়েস, 299.98। তাহলে এই ভ্যালুটা কত, এই জিরোটা কত? ইয়েস, এটা কত? 300.07। দেখছো মানে, মানে যে কোনো ডেটাকে কত কত সিম্পলিফাইড ওয়েতে এক্সপ্রেস করে ফেলা হচ্ছে। দেখো এই ডেটাগুলোকে যদি এমনি তুমি তাকাও, এমনি যদি তোমাকে এখান থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করতে বলে, পারা যাবে না। আমি হ্যাপাজার্ড লাগবে, হিজিবিজি টাইপ জিনিস মনে হবে। কিন্তু এখন এখান থেকে কিন্তু আমি ইজিলি বলতে পারছি যে হ্যাঁ, 300 এর ঘরে মাত্র 2 জন। হুম, 299 সামথিং এর ঘরে আছে 8 জন, এই যেখানে ইজিলি দেখা যাচ্ছে। এখন যদি বলা হয় যে 299 এর বেশি কতজন, অ্যাড করে দিলাম চট করে। 299 এর পয়েন্ট সামথিং এর কম কতজন, এই পাশেগুলো অ্যাড করে দিলাম। তার মানে যখন data organized in certain way from that organization, from that representation, whether that representation could be tabular representation, which is frequency distribution table or seven leaf diagram, or whether that representation could be graphical representation, which is histogram, bar chart, pie chart or bar diagram। যদিও আমরা histogram নিয়ে আমাদের অ্যানালাইসিস বেশি হবে। সো যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট হয়ে যায়, দেন উই ক্যান extract and analysis with those data. This is the difference between data and information. তারপর এটার ক্ষেত্রে আসো, সেম এখানে কি করেছে কি দেখো। তাহলে এই ভ্যালুটা কত? এটা থেকে আমাকে একজন বলো তো, এই তাহিন বলো তো এই ভ্যালুটা কত, এই 9 ভ্যালুটা কত মিন করতেছে? এটা দেখো কিটা দেখো তুমি, 1 পয়েন্ট না তো, এই যে, আচ্ছা ইয়েস ইয়েস পয়েন্ট, আমি আমার চোখে, হ্যাঁ, 1 পয়েন্ট, 1.349, হ্যাঁ ভেরি গুড। দ্যাটস ইট। এটাই স্টেমেন লিগ্রাম, আর কিচ্ছু না স্টেমেন লিগ্রামে। অনেক ক্ষেত্রে স্টেমেন লিগ্রামের কোনটা, ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটা আর কি, মানে এখানে দুইটা, এই যে দুইটা, এখানে 13টা, মানে পাশে লিখে রাখলে তোমার কাজ করতে আরো সুবিধা আর কি। ধরো এখান থেকে এখন যদি তোমাকে মিন বের করতে দেয় ইজিলি, কয়জন আছে আমি টোটালি গুনে ফেলতে পারতেছি, তাই না? কয়টা কয়টা, 6, 6 আর 13, 19, 19, 19, 28, 23, 29, 30। তাহলে তুমি সবগুলো বেল অ্যাড করে ডিভাইডেড বাই 30 মেরে দিতে পারতেছো। যদি মিডিয়ান বের করতে বলে, তাহলে অর্গানাইজ ওয়েতে যেহেতু আছে মিডিয়ান, মানে 30-র মাঝখানে কয় নম্বরটা,
হ্যালো আতিফ, 30, 30টা ভ্যালুর মাঝখানে কয় নম্বরটা? 15th and 16th, তাহলে তুমি গুণে বের করে ফেলতে পারতেছো। দেখো এখানে দুইজন, এখানে চারজন, চারজন আর দুই মানে ছয়জন, ছয়ে তারপরে 7 8 9, 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 15th ভ্যালুটা হচ্ছে, এখন দেখো ইজিলি আমি বলতে পারতেছি 15th ভ্যালুটা হচ্ছে দিস, 16th ভ্যালুটা হচ্ছে দিস। তার মানে 15th ভ্যালুটা হচ্ছে 1.15th ভ্যালু, 15th ভ্যালুটা হচ্ছে 1.347, 347। আর 16th ভ্যালুটা হচ্ছে 1.347। তার মানে মিডিয়ান হচ্ছে দিস প্লাস দিস ডিভাইড বাই 2, দ্যাটস ইট, মিডিয়ান বের হয়ে গেছে। হুম, মোড বের করতে যদি বলো এখান থেকে, মোড, মোড মানে কি মোস্ট অকার্ড ভ্যালু, তাহলে মোস্ট অকার্ড ভ্যালু কোনটা? গুণে দেখতেছি আমি এখানে সংখ্যা বেশি হচ্ছে টু, টুটা প্রায় তিনবার। মোড তাহলে এটাও দুইবার তিনবার আছে, এটাও তিনবার আছে, এটাও তিনবার, তাহলে মোড এখানে কয়েকটা ভ্যালু। হুম, এখানে এসে দেখি কয়বার সবচেয়ে বেশি ঘটছে কোনটা, এই ভ্যালুটা, এইটা। তার মানে এটার মোড হচ্ছে, ইজিলি বলতে পারতেছি, এটার মোড হচ্ছে 299.88, 299.88। কোনটা? 299.3টাও, হ্যাঁ এটাও মোড। যদিও এটা এখান থেকে মোড বের করতে বলে নাই, মোড যখন বের করতে দিবে তখন একটা রিজনেবল ডাটায় দিবে, আমি জাস্ট একটা, হ্যাঁ হইতে পারে, হইতে পারে, মোড হইতে পারে। মোড যদি সেম টাইম অকার করে, ধরো দুইটা ভ্যালু সেম টাইম অকার, তাহলে মোস্ট, তুমি দুটোটাই বলতে পারো মোড দিস অর দিস, অর দিস এন্ড দিস। এই হচ্ছে স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম, ফার্স্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার আসো তুমি হিস্টোগ্রামে। এই, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারো? ওকে, হিস্টোগ্রাম, এটা অ্যানাদার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। হিস্টোগ্রামের মূল কথা কি? আমি এটা একটু লিখি, কারণ হিস্টোগ্রাম, হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করবা, এই যে আমরা একটু আগে যে ডেটা রিপ্রেজেন্ট করলাম স্টেম এন্ড লিভ ডায়াগ্রামে, হুম, দিস অল আর ডিসক্রিট ডাটা, তাই না? এটা কি কন্টিনিউয়াস ডাটা? এই ডাটাগুলো কি কন্টিনিউয়াস? না, এই কোনো ডাটা এখানে কন্টিনিউয়াস না, ছাড়া ছাড়া, দিস 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 এন্ড দিস এন্ড দিস এন্ড দিস, এভাবে দিস দিস দিস। অলওয়েজ মনে রাখবে, ডিসক্রিট মানে বাংলায় চিনলে ছাড়া ছাড়া, দিস 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 এভাবে। আর কন্টিনিউয়াস মানে দিস, কন্টিনিউয়াস এক্সপ্রেস করা হবে এইভাবে, দিস টু দিস। আর ডিসক্রিট হচ্ছে দিস 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 দিস, এই টাইপের। তাহলে stem and leaf diagram is for discrete data, but histogram is for, মূল কথা হিস্টোগ্রামের, histogram is for continuous data। তাহলে আমি একটু লিখি রাখি, if the data, if the data continuous and it is summarized by a grouped frequency distribution। একটু আগে আমরা প্রথমেই দেখাইছি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই যে এইভাবে, এগুলি হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন।
এভাবে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রুপ করা থাকবে। এই যে গ্রুপ ওয়ান ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ, অর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস, এভাবে। হ্যাঁ, কি বললা? দিস কুড বি কন্টিনিউয়াস অর দিস কুড বি ডিসক্রিট, বোথ। যখন গ্রুপ করা হবে, নট নেসেসারিলি দে মাস্ট বি কন্টিনিউয়াস না, দে কুড বি কন্টিনিউয়াস, দে কুড বি, বাট স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম দে মাস্ট বি ডিসক্রিট। হুম। কিন্তু গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্যাবলে যখন আমি এভাবে যখন ট্যাবিউলার শেপ দিব, তখন এরা ডিসক্রিট ডেটাও হইতে পারে, দিস কুড বি কন্টিনিউয়াস ডেটা। বাট যখন আমি হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করতে যাব গ্রাফিক্যালি, আই হ্যাভ টু মেক দেম কন্টিনিউয়াস ওয়েদার দে আর ডিসক্রিট। যদি ডিসক্রিট হয়েও থাকে, তাদেরকে কন্টিনিউয়াস করতে হবে। কিভাবে, এটাই আমি একটু আগে বলি। আগে আমি এটা লিখে নেই, কি লিখতে যাচ্ছিলাম, ইফ দি ডেটা ইজ কন্টিনিউয়াস অ্যান্ড দি সামারাইজ। এই লেখাগুলো কি পড়া যাচ্ছে? কারণ এই বোর্ডটা আমার ইয়েটা সফটওয়্যার যেটা, এটা এখন আমার নিউ ম্যাক মিনিতে ইয়ে করতেছে না, যেটা আগে লিখতাম। আমার যে আগের যে অ্যাপসটা ছিল, অটোডেস্ক স্কেচ বুক যেটা, ওখানে লিখতে সুবিধা ছিল। কিন্তু এই বোর্ডটাতে লেখা ইয়ে নাই, ভালো অ্যাপস পাচ্ছি না। ওই অ্যাপসটা রেডি হইলে আবার করতে পারবো। যাই হোক, এই জন্য এটা ওই পেন পেপার ফিলটা পাচ্ছি না। সামারাইজ বাই এ গ্রুপ ফ্রিকোয়েন্সি, frequency distribution grouped frequency distribution, then the data can be represented by means of a histogram, right? Okay, histogramে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স লিখি। নাম্বার 1, হচ্ছে no gaps, there are no gaps। কেন গ্যাপস নাই? ওই যে কন্টিনিউয়াস, তার মানে ডিসক্রিট ডেটাকেও যদি খেয়াল করো, ডিসক্রিট ডেটাকে গ্রুপ ফ্রিকোয়েন্সি থেকে যদি আমাকে হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করতে হয়, আমাকে একটা কাজ করে ফেলতে হয়। সেটা কি? এই যে এটা বা এই, এগুলোকে দেখো খেয়াল করে কন্টিনিউয়াস হইতে হবে। এইখানে 9 থাকলে এর পরেরটা 9 হইতে হবে, এটা 14 হলে এটাও 14 হইতে হবে, এটা 19 এটাও 19 হইতে হবে। ফাঁক থাকতে পারবে না। অর্থাৎ 19, এখানে এই ক্লাসটা মেইন করতেছে 15 টু 19, আর এই ক্লাসটা মেইন করতেছে 20 থেকে 24। তাহলে হোয়াট অ্যাবাউট 19 পয়েন্ট সামথিং ভ্যালুটা কোন ক্লাসে? তাই না? 4 পয়েন্ট সামথিং, 4.1 আর 4.2 আর 4.3 ভ্যালুটা কোন ক্লাসে? এটা এখানেও পড়ে না, এখানেও পড়ে না। তার মানে এই ফ্রিকোয়েন্সি টেবলটা ইজ নট সুইটেবল ফর histogram. We have to make it suitable for histogram by making them boundaries. এই কাজটা একটু করব আমরা একটা এক্সাম্পল নিয়ে। আমি আগে কথাগুলো একটু লিখে ফেলি। there are no gaps between the bars. তারপরে data must be continuous. Data must be continuous. আচ্ছা, তারপরে area is proportional to frequency, area of data, এটাও আমরা জানি।
যখন এরিয়া ফ্রিকোয়েন্সি তাহলে টোটাল এরিয়া ইজ প্রপোর্শনাল টু টোটাল ফ্রিকোয়েন্সি, সেটাও বলা যায়। তো এরিয়া প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি হইলে পরের লাইনে আমরা লিখতে পারি এরিয়া ইজ ইকুয়াল টু কে ইনটু ফ্রিকোয়েন্সি, কারণ আমরা জানি যে প্রপোর্শনাল সাইনকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে তুলে দিতে পারি। এখানে কে কথাটা একটু লিখে রাখে, ওয়্যার কে ইজ দি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। একটা জিনিস মনে রাখবা, ফর সিম্পলিসিটি আমরা কে ম্যাক্সিমাম কেসে ওয়ানই ধরবো। ফর সামটাইম কে এর ভ্যালুটা বের করতে হয়, কিন্তু যখন কিছুই মেনশন করা থাকে না তখন আমরা বাই ডিফল্ট কে এর ভ্যালু আনবো। ফর সিম্পলিসিটি and ease of calculation, we let k equal to 1। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে স্বাভাবিকভাবেই এরিয়া যদি ফ্রিকোয়েন্সি হয় কে 1 হইলে, এরিয়া ফ্রিকোয়েন্সি, তার মানে এরিয়া বলতে আমরা কি জানি, হাইট অ্যান্ড উইডথ ইনটু width of class equal to frequency। তার মানে হাইট বের করব হচ্ছে frequency divided by width, known, nothing new, alright। আচ্ছা, এখন একটা এক্সাম্পল করব আমরা, এই এক্সাম্পলটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার। আমি এটা এখানে আরেকটা স্লাইড ঢুকাই। হিস্টোগ্রামের ক্ষেত্রে যেটা মোস্ট কেসে মিসিং হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে ইন হিস্টোগ্রাম we assume that the values in each class are spread evenly over the whole class interval। এই লাইনটা একটু পড়ো। In a histogram, we assume that the value of each class are spread evenly over the whole interval। যখন কোনো হিস্টোগ্রামে আমরা যেই বারগুলো পাই বা যেই এরিয়াগুলো, আমরা ধরে নেই যে ভ্যালুটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড। হুম, এটা অ্যাজিউম করা হয়, বাই ডিফল্ট এটা অ্যাজিউম করা হয়। আর আরেকটা জিনিস কি, আমরা যখন বিফোর ফাইন্ডিং দি হিস্টোগ্রামের কাজ করার আগে আমাদেরকে বাউন্ডারি বের করে ফেলতে হয়। অর্থাৎ যদি এরকম কোনো ইন্টারভেল থাকে, এখানে আরেকটা ইয়ে করি, এটাও বলে রাখি। হুম, অর্থাৎ
যদি এরকম হয়, ধরো একটা কোনো ক্লাস, ফর এক্সাম্পল একটা ক্লাস, ক্লাসটা 5 থেকে 9। এখন 5 থেকে 9 ক্লাসটা হিস্টোগ্রাম করার আগে এটা হচ্ছে কি আমরা এই ধরো এখান থেকে আমি ধরো করি, ধরো এরকম যদি হয় যে 5 থেকে 9, তারপরে 10 থেকে 15, হুম, তারপরে 16 থেকে, হ্যাঁ, ধরো 25, 26 থেকে এইরকম ক্লাস নেওয়া হয়েছে, খেয়াল করছো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম না। আমাদের এই দুইটা ভ্যালু সেম হইতে হবে অলওয়েজ, এগুলো সেম হইতে হবে, নাহলে হিস্টোগ্রাম শুরু করা যাবে না, কন্টিনিউয়াস করতে হবে। এই জন্য এরকম যখন থাকবে এগুলোকে বলা হয় ক্লাস, এটাকে বলা হবে লিমিট, লোয়ার ক্লাস লিমিট। এটা হচ্ছে ওই ক্লাসটার লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট। মিড পয়েন্ট কত হবে? এটার মিড ভ্যালুটা আমরা ধরে নেব মাঝখানে আছে, মিড ভ্যালুটা কত? মিড পয়েন্ট বা মিড ভ্যালু, মিড মিড পয়েন্ট অর মিড ভ্যালু হচ্ছে 9 আর 5 প্লাস, অর্থাৎ মিড ভ্যালু বের করতে হয় সবসময় এরকম, ধরো এ থেকে বি, সরি, হ্যাঁ, এ থেকে বি, এটার মিড ভ্যালু হবে যে, মিড ভ্যালু মিড ভ্যালু হবে যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তার মানে 5 + 9/2 = 7, এটা হচ্ছে মিড ভ্যালু, রাইট? কিন্তু যদি বলে ক্লাস উইডথ বের করো, ক্লাস ক্লাস উইডথ বের করতে গেলে তখন ক্লাস বাউন্ডারি লাগবে, অর্থাৎ আমরা এইটাকে তখন এই ভ্যালুটাকে কনভার্ট করব, এই ভ্যালুটা হয়ে যাবে তখন 4.5, এই ভ্যালুটা হয়ে যাবে 9.5, অর্থাৎ তখন এইটা আর এইটাকে আমরা বলবো বাউন্ডারি, দিজ আর লোয়ার। তখন দেখো 5টা বলছে ক্লাস লিমিট, তখন এটার নাম হবে লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি, ভ্যালুটার নাম আপার ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস উইডথ কত হবে? ক্লাস উইডথ হবে 9.5 মাইনাস 4.5, কত? হুইচ ইজ 5। এই ভুলটা প্রায় করে অনেকে। তার মানে ক্লাস উইথ ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রামের জন্য তুমি যখনই ডেটাকে রেডি করবা, দে মাস্ট বি উইথ ক্লাস বাউন্ডারিজ। নর্মালি আমরা বলি 0.5 বাড়ায় দাও, 0.5 কমায় দাও, ব্যাপারটা এইটা না, 0.5 বাড়ায় দেওয়া কমায় দাও না, ব্যাপারটা হচ্ছে যে দুইটা অ্যাড করে, অর্থাৎ এটা নর্মালি ইন্টিজার হলে 0.5 বাড়াইলে 0.5 কমালে হয়, ইন্টিজার ভ্যালু হলে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কত অ্যাকিউরেসি লেভেল আমি ডাটা নিচ্ছি সেটার উপরে। অর্থাৎ যেটাই করি না কেন আমার ভ্যালুগুলো এরকম হইতে হবে, অর্থাৎ আমার ভ্যালুগুলো থাকতে হবে এরকম। যদি এরকম ডাইরেক্ট থাকে সুবিধা, ধরো 0 থেকে 5, 5 to 10, 10 to 15, 15 to 16, এরকম থাকলে এটা কন্টিনিউয়াস অবস্থায় আছে। এটার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি মেইন করতেছি কি জানো, আমি মেইন করতেছি এটার মানে আমি মেইন করতেছি এটা,
এটার মানে আমি মিন করতেছি এটা দুই জায়গায় ইনক্লুড করতেছি না আমি, দেখো আমি 15টাকে ইনক্লুড করতেছি এখানে 15, গট দ্যাট। কিন্তু ভ্যালুটা যদি এরকম থাকতো 0 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, তখন আমাকে এগুলি করতে হতো এইভাবে 5.5, 5.5 থেকে এখানে হয়ে যেত, এটা হয়ে যেত নেগেটিভ, সমস্যা নাই, নেগেটিভ নেওয়ার দরকার নাই, এটা জিরো রাখলেও চলবে, নেগেটিভ নিলেও হবে। হুম, ধরো -0.5, 5.52, 10.5, আবার 10.52, 15.5, 15.52, 20.5, which means এইটাকে অ্যাকচুয়ালি মিন করতেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন করতেছে এইটা, x lies between -0.5 থেকে 5.5, x লাই করতেছে 5.5 থেকে 10.5, x লাই করতেছে 10.5 থেকে 15.5, এরকম। এখন যদি ডেটাগুলো এমন হয় যে নেগেটিভ ভ্যালু নিতে পারে না, নো প্রবলেম, এটা নেগেটিভ না দিয়ে তুমি এখানে 0 দিতে পারো, 0 থেকে 5.5। হ্যাঁ, খেয়াল করতেছো যে এই প্রথমে এই জায়গাগুলিতে আমি ইকুয়াল দিচ্ছি, এই জায়গাগুলিতে আমি ইকুয়াল দিচ্ছি, এখানে ইকুয়াল দিচ্ছি না, কারণ যখন আমি এটাকে কন্টিনিউয়াস করবো দুই দিকে ইকুয়াল দিতে পারবো না, কারণ দুই দিকে ইকুয়াল দিলে যেটা কনফিউশন ক্রিয়েট হবে, 5.5 ভ্যালুটা এই এক্স্যাক্টলি 5.5 ভ্যালুটা কিন্তু এই ক্লাসের না, 5.5 এর আগ পর্যন্ত 5.5 ভ্যালুটা এখানে, এখানে ইকুয়াল আছে, এখানে ইকুয়াল নাই। 10.5 ভ্যালুটা এই ক্লাসে ইনক্লুডেড না, কিন্তু 10.5 ভ্যালুটা এই ক্লাসে ইনক্লুড, কারণ এখানে ইকুয়াল আছে। এটা কনভেনশন। বের করতে হয় কিভাবে নরমালি, বের করতে হয় আসলে ব্যাপারটা এইভাবে করে, এই দেখো আমি যে 5.5 করলাম, নরমালি নিয়ম হচ্ছে যে এইটা প্লাস এইটা অ্যাড করে ডিভাইডেড বাই 2, 5 প্লাস 6 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5.5। এটা যদি এরকম হইতো, এটা 5.5, এটা 6.5, ধরো এরকম যদি হইতো, যদি ডাটাগুলি এইভাবেই দেওয়া থাকতো 5.5, এক 6.5, হ্যাঁ, তারপরে ধরো এখানে ইকুয়াল দিলাম, এখানে 6.5 না দিয়ে আমি দিলাম 7 থেকে 8.5, এখানে আমি দিলাম 9 থেকে, হ্যাঁ, ধরো 15। সবসময় ক্লাস ইন্টারভেলটা যে ইকুয়াল লেন্থ হবে নট নেসেসারি, ইকুয়াল লেন্থ হওয়া জরুরি না, আনইকুয়াল হতে পারবে। এটা দিলাম ধরো, হ্যাঁ, বা এটা আমি এখানে 7.5ও দিতে পারি, এখানে 9.5 দিতে পারি, এখানে 15.5 দিতে পারি, কিন্তু দেখো এখানে কন্টিনিউয়াস হয় নাই, তার মানে এটাকে আমি লিখবো কত, দেখো 6.5 প্লাস 7.5 ডিভাইড বাই 2 কত, কত বলো তো একটু। হুম, 7, 7 হয়ে গেছে, তার মানে আমি লিখবো এইভাবে, এইটা পরে লিখো, এটা 7, কোথায় যাচ্ছে না তো, এই যে কোনোটাই হারাচ্ছে না ভ্যালু, তুমি দেখো আমি 7 দিলাম তো এখানে, এখানেও 7 দিব, তারপর 8.5 আর 9.5 অ্যাড করে ডিভাইড বাই 2, 8.5 প্লাস 9.5 ডিভাইড বাই 2 করলে কত হয়, হুম, 9, তার মানে এটা 9, তার মানে এইখানে 9 থেকে ধরো এখানে 15, এটা ধরো 15 থেকে কথার কথা যে কোনো একটা ভ্যালু আছে, এইবার এই ভ্যালুটা ঠিক করে দেয়, এইটা উইথ কত ছিল, এটা জাস্ট ধরো কথার কথা সম্ভব মেথ প্রবাবলি ধরো 5। দেখো এখন কোনো ডাটা মিসিং আছে,
কি হয়ে গেছে? 5 থেকে 7, 7টা ইনক্লুড না, 5টা ইনক্লুড, আর এখানে আবার 7 ইনক্লুড, তারপর 9, 9 থেকে 10। এখন দেখো ছিল ডেসিমাল, হয়ে গেছে ইন্টিজার, নো প্রবলেম, কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে ডাটা। ছিল ডিসক্রিট, মিসিং ভ্যালু ছিল, এখন এটা কন্টিনিউয়াস। তার মানে এই ইন্টারভ্যাল গুলো, এই ক্লাসগুলো রেডি টু ডিসপ্লে ইন হিস্টোগ্রাম। আন্ডারস্টুড? হ্যালো? এবং আরেকটা যেটা, এই কথাটা আবার বলছি, তাহলে তার মানে সামারি করি। সামারি হচ্ছে যদি ক্লাসগুলোর এমন ভাবে থাকে এই দুইটা ভ্যালু, দিস দিস, এই দুইটা ভ্যালু যদি ইকুয়াল না হয়, এইটা আর এইটা, এইটা এইটা, হুম, আবার লিখছি, এইটা এইগুলো সেম না হলে তার মানে সে হিস্টোগ্রামের জন্য রেডি না, ডাটাগুলো কন্টিনিউয়াস হিসেবে ডিসপ্লেড নাই, তাহলে কন্টিনিউয়াস করে নিতে হবে। আচ্ছা, করে নেওয়ার পরে তখন তুমি ক্লাস উইডথ বের করতে পারবা, ক্লাস উইডথ বের করতে পারবা। তখন ক্লাস উইডথ দিয়ে, এই যে ক্লাস উইডথ, দেখো আমি ক্লাস উইডথ কিন্তু 9 - 5 করি না, আমি 9.5 - 4.5 করেছি, এই যে ক্লাস উইডথ। হ্যাঁ, 9 - 5, 9.5 - 4.5, এইভাবে ক্লাস উইডথ বের করেছি। তখন আমি ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই, এই যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই উইডথ দিলে আমি হাইটটা পেয়ে যাব। এটার নাম আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি বলি, এই হাইটটা ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডিভাইডেড উইথ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, এটার অ্যানাদার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তারপর এই কথাটাও ইম্পর্টেন্ট, এই কথাটা কি লিখেছি, এই যে আমরা যখন হিস্টোগ্রাম ড্র করি, ধরো এইভাবে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে ধরো এইভাবে, কোনো ফাঁক থাকতে পারবে না, এভাবে, হ্যাঁ, এটা এরকম করে হিস্টোগ্রাম ড্র করলাম, ধরো হিস্টোগ্রাম ড্র করলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইন হিস্টোগ্রাম উই অ্যাজিউম দ্যাট এই যে ভ্যালুগুলো, ধরো এটা কথার কথা 5 থেকে 10, এটা 10 থেকে ধরো 12, এটা 12 থেকে ধরো 22, এটা ধরো 28। তার মানে এই 5 থেকে 10 এর ভিতরে এইটার যে ভ্যালুগুলো, এই দিস ভ্যালুজ আর স্প্রেডেড ইভেনলি, ইভেনলি স্প্রেডেড, এটা এটা বাই ডিফল্ট অ্যাজিউমড, অলরাইট? সো স্প্রেড ইভেনলি ওভার দ্য হোল ইন্টারভ্যাল। কিন্তু অ্যাকচুয়ালি মানে রিয়েলিস্টিক্যালি কিন্তু এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড নাও হইতে পারে, কিন্তু এটা ধরে নেওয়া হয় যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড। কারণ আমি যদি বলি যে 5 থেকে 10 নাম্বার পাইছে, এখানে ধরো 15 জন স্টুডেন্ট, কথা এখানে 15 জন স্টুডেন্ট আছে, আমি কিন্তু জানি না কে কত পাইছে, আমি বলতেছি 5 থেকে 10 মার্ক পাইছে 15 জন স্টুডেন্ট। তাহলে এখানে এমনও হইতে পারে যে 5 থেকে 6, 5 থেকে 10-এর ভিতরে 5 to 10, এখানের ভিতরে 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। এখন এমনও হইতে পারে যে 9 পাইছে 15 জনের ভিতরে, 9ই পাই গেছে হয়তো 10 জন, বাস্তবে আর কি, আর বাকি 5 জন পাইছে অন্যান্য মার্কস। কিন্তু আসলে এটা হচ্ছে বাস্তবে, কিন্তু আসলে আমরা ধরে নেবো যে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে, এইটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন আসো একটা, স্ট্যাটিস্টিক্সে কোনো ডেটাই অরিজিনাল না। স্ট্যাটিস্টিক্সে তো তুমি প্রেডিক্ট করতেছো একটা অ্যাজাম্পশন, 100% অ্যাকিউরেট ডাটা নাই স্ট্যাটিস্টিক্স, এই জন্য দেখবে যে মোস্ট কেসে বলে এস্টিমেট, প্রেডিক্ট, এভাবে বলে। এস্টিমেট কেন বলে, ও তো বলে না যে ফাইন্ড, এস্টিমেট বলে এই জন্যই যে কারণ এটা একটা আসলে এস্টিমেশন। ধরো এখন আমরা আসি একটা এক্সাম্পলে, আমি বই থেকে একটা এক্সাম্পল নিলাম, এক্সারসাইজ থেকে। এই এক্সাম্পলটা পড়ি আমরা, এটা হিস্টোগ্রামও ড্র করব, হ্যাঁ, এটা হিস্টোগ্রামও ড্র করব, আবার অ্যাট দ্য সেম টাইম এটা থেকে কিছু কাজ করব, পড়ো অঙ্কটা একটু। ইচ অফ দি 70, আমি তো ছোট যে স্ক্রিনে পড়তে পারতেছি না, ইচ অফ দি 70 ট্রেন ইজ অ্যাট দি, অ্যাট এ সেক্রেটারিয়াল কলেজ,
was asked to type a copy of particular document। এইখানে এই কথাগুলো ইম্পর্টেন্ট না, তারপরও মাঝে মধ্যে কমেন্ট করতে গেলে একটু বুঝতে হয়, মানে সিনারিওটা ভিজুয়ালাইজ করতে হয়, সামটাইম অনেক কমেন্ট করতে হয়। ওকে, পার্টিকুলার ডকুমেন্ট টাইপ করার জন্য কার কতটুকু সময় লাগে 70 সেকেন্ডের ট্রেনিং কি দেওয়া হয়েছিল একটা পার্টিকুলার ডকুমেন্ট। দি টাইমস টেকেন অ্যাজ শোন কারেক্ট টু নিয়ারেস্ট 0.1 মিনিটস, তার মানে 1 ডেসিমাল প্লেস অ্যাকিউরেসিতে ভ্যালুগুলো নিয়েছে ওরা। হুম, মিনিটসে নিয়েছে এবং 0.1 মিনিটসে নিয়েছে, উইচ ইজ 1 ডেসিমাল প্লেস। In the following table, okay, explain why the interval of the first class has a width of 0.3 minutes. Explain করতে বলছো, what does it mean? এখন কেউ যদি যদি বলতো find the class width, ধরো explain ওয়ার্ডটা না বলে যদি বলতো এই যে এই লাইনটা, তাই না, যদি এটা এইভাবে explain the interval of the first class না বলে যদি বলতো find the class width of first class, আমি ক্লাস ওয়েট বের করতে পারতাম। আমি যদি এটা করে দেই 2.8 মাইনাস 2.6 কত হয় দেখো তো। হ্যাঁ, 0.2। কিন্তু ওরা বলতেছে এক্সপ্লেন করো ক্লাস ওয়েট কেন 0.3। যদি ফাইন করতে বলতে সবাই এই কাজটা করে ফেলতো, করলে ভুল হইতো। হ্যাঁ, বাউন্ডারি বের, কারণ এগুলি বাউন্ডারি অবস্থা নাই। দেখো তুমি, আমি টেবিলটা যদি এভাবে সাজাইতাম দেখতে সুবিধা হইতো। হুম, এখানে যদি টেবিলটাকে এভাবে লিখতাম, ধরো 2.6 থেকে 2.8 হচ্ছে 15 জন, আর 2.9 থেকে 3.0 হচ্ছে 25 জন। হুম, তারপরে 3.1 থেকে 3.2 হচ্ছে 20 জন, আর 3.3 থেকে 3.7 লাখ সময় লাগছে 10 জনের। তাইলে ডাটাগুলো কি কন্টিনিউয়াস হিসেবে আছে? না, নাই। এই যে দেখো, এই যে ডেটাগুলো কন্টিনিউয়াস হিসেবে নাই, কারণ কি 2.8 এখানে আবার 2.9, আমি বলছি না এইটা মিল থাকতে হবে। এই যে মিল আছে, নাই, তার মানে আমাকে কি করতে হবে প্রথমে, বাউন্ডারি সেট করতে হবে। তাহলে বাউন্ডারি সেট করার জন্য কি করব, 2.8 প্লাস 2.9/2 কত হয়? কত হয়? 2.85। তার মানে আমি এখন লিখবো ডাটাগুলো আমার এইভাবে আসবে, 2.85, এখানেও 2.85। এটা কত হবে? 3.0 প্লাস 3.1 ডিভাইড বাই 2 কত হয়? হুম, ওই তো 3.0 প্লাস 3.1 ডিভাইড বাই 2, তার মানে কি 3.05, এখানেও 3.05, তারপরে 3.2 প্লাস, হ্যাঁ এখানে ডেসিমাল আছে, 3.25, 3.25, এখানেও 3.25, এটা তাহলে কত হবে? 3 কত করে বাড়তেছে, আপার বাউন্ডারি গুলি কত, 3 ইয়ে ছিল 3.05 হচ্ছে, তার মানে এটা হবে 3.75। এটা হয়ে যাবে কত? 2.55। তার মানে আমার দাঁড়াচ্ছে কি,
হ্যাঁ, কোনটা? না, পয়েন্ট লোয়ার বাউন্ডারি তুমি খেয়াল করে দেখো না, লোয়ার গুলি কমবে, আপার গুলো বাড়তেছে। তার মানে এটাকে যদি মোর অ্যাকুরেটলি লিখে কেউ, ধরো এগুলি টাইম, তো তার মানে এটা লেখা উচিত এইভাবে, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে 2.55 থেকে টাইম লাগে 2.85 কয়জনের? 15 জন। তারপরে 2.85 থেকে 3.05 এর টাইম, কয়জনের টাইম লাগে? 25 জন। তারপরে 3.05 থেকে, আমি ভ্যারিয়েবলটার নাম টি দিলাম, 3.25 কয়জনের? 20 জন সময় লাগে এতটুকু। আর এখানে 3.25 থেকে 3.75 থেকে লাগে হচ্ছে 10 জন। এই হচ্ছে আমার, তার মানে এই টেবলটা কনভার্ট হয়ে এইটা হয়ে গেল। এই কনভার্সনটা বুঝছো কিনা? এটা করাটা জরুরি, ওরা চায় নাই, কিন্তু আমার এই যে পরের লাইনে বলছে কি, রিপ্রেজেন্ট দ্য টাইমস টেকেন ইন হিস্টোগ্রাম, বুঝছো? হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করতে বলছে, তার মানে হিস্টোগ্রাম রিপ্রেজেন্ট করতে আমার এটা লাগবেই, এই কাজটা আমাকে করে আসতে হবে। এখন দেখো, এই যে এক্সপ্লেইন ওয়াই দি, এটা এক্সপ্লেইন না করে যদি শুধু এইটাই হচ্ছে এক্সপ্লেনেশন, দি ক্লাস বাউন্ডারিজ ডিফারেন্স, বিকজ তুমি এক্সপ্লেনেশন তাহলে কি বলবা? The difference of class boundaries is 0.3. That's why class width is 0.3. Or as we take class width by differencing class boundaries, but given data is on class limit. That's all. আর কিছু এক্সপ্রেশন আছে, এটা যদি এক মার্ক থাকে, জাস্ট সিম্পলি এটা বের করে দিয়ে ডিফারেন্সটা বের করে দিলে হবে, অর্থাৎ এর এর অ্যান্সারটা হচ্ছে ক্লাস উইথ ইকুয়াল টু 2.85 minus 2.55, which is 0.3. That's it. All right? বুঝছো? হ্যালো? এখন আমরা একটু ইয়েটা আঁকি, এটা একটা এ লাগবে। ওই ওই অঙ্কটা এখানে আনলাম আবার আরেকটা পেজে। আমি এগুলোকে একটু, আমাকে একটু ডাটাগুলো কার মনে থাকলে একটু বলো তো, আমি আরেকটা স্লাইডে চলে গেছি। 2.55 থেকে 2.85, সবগুলোর ক্লাস উইথটা আবার দেখে রাখি। ক্লাস উইথ, ক্লাস উইথ, তারপরে ধরো হাইট বের করি, আমার টেবলে লাগবে। তারপরে টেবলটা, এই ভ্যালুটা হচ্ছে 2.85 থেকে কত ছিল? 3.05।
তারপরে 3.05 থেকে 3.25, এটা ছিল ফ্রিকোয়েন্সি, এটা হাইট, হাইট মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। হুম, তারপরে ছিল 3.25 থেকে 3.75, তাহলে ফ্রিকোয়েন্সি ছিল 15, প্রথমটা 15, এক সেকেন্ড, এটা 25, 20, 10, উইথ, এই উইথটা বের করে দাও তো, সেকেন্ড প্রত্যেকটা উইথ বের করে দাও। সবগুলোই তো বাউন্ডারি দিয়ে। টু পয়েন্ট এইট ফাইভ মাইনাস 2.55, 0.3 না? ওটা দিয়ে তো করলাম। কি বলতেছো বুঝতেছি না তোমার কথা। কি তোমার কনফিউশন কোথায়? হ্যাঁ, বের করে দাও বাকিগুলো। এটার উইথ হচ্ছে 0.2, তারপরে এটা 3.25 মাইনাস 0.2, তারপর 0.5। এবার হাইট বের করো, হাইট কত হবে? আমরা হাইট জানি যে কি, হাইট, হাইট হচ্ছে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ, তার মানে 15 ডিভাইডেড বাই 0.3 কত হয় প্রথমে? হ্যাঁ, 50, তাহলে হাইট হচ্ছে প্রথমটা 50, তারপর হুম 125, তারপর এটা হবে যে কত, 20/0.2, 100, ওকে 100, তারপর তারপরে 20, ওকে। তাহলে আমি এবার যদি আমার কাজ শুরু করি, ধরো আমরা করি, এক কাজ করি, এটা একটা অন্য কালার দিয়ে নেই। আহ, জায়গা হবে কিনা কে জানে। আচ্ছা, উইথ প্রথমটার আমার শুরুটা কত থেকে? 2.55, ধরো এটা 2.55। হুম, উইথটা হচ্ছে 0.3। আচ্ছা, এক কাজ করে এক একটা ঘরকে 1.1 ধরি। হুম, তাহলে 0.3 হবে যে এখানে 0.1, 0.2, 0.3, এটা, তাই না? এটা ধরো ভ্যালু হবে যে 2.55, এটা 2.85, তারপর 2.85 থেকে হচ্ছে 3.05, 0.2, 1, 2, এটা 0.05, এই ভ্যালুটা হবে যে, এটা একটা ভ্যালু,
এটা একটা 3 পয়েন্ট, এই ভ্যালুটা হচ্ছে 3.05, 3.05 থেকে হচ্ছে 3.0 থেকে 3.25, তার মানে কত, তাও 0.2, তার মানে এখান থেকে এইটা, এই ভ্যালুটা, এটা হচ্ছে 3.25, 3.25 থেকে চলে গেছে 3.75, অর্থাৎ 5 ঘর, 1 2 3 4 5, এইটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 3.75। ওকে, তাহলে প্রথম বারটার হাইট হচ্ছে 50, তাহলে 50 হাইট যদি করতে চাই আমি, কি করা যায়, এক এক করে নিব, 1 2 3, তার মানে এক একটাকে ধরো 10 করে ধরো, 10 20 30 40 50, এভাবে করে ধরো। তাহলে আমার এটা আমি কালার চেঞ্জ, তার মানে 2.53 থেকে 2.85 উঠবে হচ্ছে এতটুকু পর্যন্ত। আচ্ছা, গেল ফার্স্ট ইয়ার, তারপরে উঠবে 2.85 থেকে 2.85 থেকে 3.05, তার মানে 3.05, এটার হাইট হচ্ছে 125, তার মানে এদিক থেকে 125, 50 60 70 80 90 100 110 120 125, এদিকে মাঝখানে। এটা হচ্ছে 125, তাহলে 125 বরাবরে এদিকে যাব। ধরো আমি কোনটা করলাম, সরি, আমি এটা আরেকটু উপরে উঠবে, হ্যাঁ। আচ্ছা, তোমরা গ্রাফে করার সময় আরো সুন্দর করে করতে পারবে, এটা একটু সুন্দর হচ্ছে না খুব একটা, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে আমার কাজ শেষ। এক সেকেন্ড, এটা শেষ করো না, তোমার ক্লাস কয়টায়? আচ্ছা, এক সেকেন্ড, এটা শেষ করি, তাহলে আমি সেকেন্ড বাকি পার্টগুলো করতে পারবো না, বাকি পার্টগুলো ইম্পর্টেন্ট ছিল এই অঙ্কটার। আচ্ছা, তারপরে এটা, তারপরটা কতটুকু উঠবে হাইট? 100, 50 থেকে 60 70 80 90 100, এই বরাবরে গিয়ে 100, তার মানে দিস, আমি 2 ঘর করে নিতে পারতাম, তাহলে আরেকটু বড় হইতো আরো, আর এইটাও আরেকটু বেড়ে নিতে পারতাম, এই উইথটা স্কেলিংটা আরো বড় করে নিলে হয়তো আরেকটু ইয়ে হইতো। এটা ডাজন্ট ম্যাটার, যে যার মতো করে নিতে পারবা। তারপরেরটা হচ্ছে 2.55 থেকে 3.75, বাট হাইট হচ্ছে 20, হাইট হচ্ছে 20, তার মানে এই দিকে, রাইট? বুঝা গেছে? এর পরের কাজটা আমি আর আজকে ক্লাসে না করি, নেক্সট ক্লাসে, এটাই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তোমরা যেটা চেষ্টা করবা, তোমরা অ্যাটলিস্ট এক্সারসাইজ, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটার এক্সারসাইজ 1A 1B যা পারো, যা পারো, তবে এটার এই ডিসকাশনটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। বাই বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, পিডিএফ তো সবসময় দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, বেস্ট অফ লাক ফর আর্জেন্টিনা।